জন্য অপেক্ষা করছি। দিলু কাকা রিক্সা ঠিক করতে গেছে লোকটাকে বাবা, আব্বা অথবা আব্বু এই জাতীয় কিছু বলে সম্বোধন করা উচিত, কিন্তু আমি তা করতে পারছি না। অভ্যাসের কারণেই পাচ্ছি না। বহুদিনের অভ্যাস হুট করে বদলে ফেলা যায় না। মিনিট 10 দাঁড়ানোর পর একটা রিক্সা পাওয়া গেল। দিলু কাকা ঝলমল গলে বলেন, আম্মাজান উঠে আয়, এই নে তোর জন্য আইসক্রিম আনছি। আমরা কোথায় যাচ্ছি? বাম্মে থাকার জন্য ছোটোখাটো একটা বাসা ভাড়া করেছি। কয়েকদিন ওখানে থাকার পর গ্রামে চলে যাব। আমি স্কুলে যাব না? দিলু কাকা চুপ করে গেল। খানিকক্ষণ পর ইতস্তত করে বলল, আগের বাসায় যাই, তারপর না হয় দেখা যাবে। আজ আমার পরীক্ষা আছে, চাইলে স্কুল কামাই করা যাবে না। উনি বিড়বিড় করে বললেন, ভালো ঝামেলায় পড়লাম। বুঝিনি। তোরে বলছি না আম্মাজান, স্কুলে যেতে কি স্কুল ড্রেস লাগবে? বই খাতা ব্যাগ কলম সবই লাগবে। চিন্তা করিস না, আমি বাড়ি গিয়ে নিয়ে আসবো। তুই একদম চিন্তা করিস না, বাপ থাকতে তোর কোনো কষ্ট হবে না। ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে আকাশের দিকে চেয়ে রইলাম। এভাবে হুট করে চলে আসাটা বোধহয় উচিত হলো না। বাবা মা নিশ্চয় মনে খুব কষ্ট পেয়েছে। কাল রাতে গল্প পড়ার সময় হঠাৎ মনে হলো দিলু কাকা আমাকে বশ করে নিজের মেয়ে বানাতে চায়। আমি যদি বশীভূত হওয়ার নাটক করি তাহলে ওনার পরিকল্পনা ধরতে পাবো। তারপর বাবা মাকে সব বলে দেব। কিন্তু শেষ পর্যন্ত জানলাম আমি সত্যিই ওনার মেয়ে। মা বাবা এই কথাটা অস্বীকার করতে পারতো না, চিৎকার করে বলতে পারতো না আমি তাদের মেয়ে। হয়তো পারতো না, পারলে নিশ্চয় বলতো, এভাবে চলে আসতে দিত না। 2 রুমের টিনের ঘর, একটা ঘরে গাবদা ধরনের জিনিসপত্র ঠাসা, অন্যটাতে বেশ সুন্দর সিমসাম করে গোছানো। দিলু কাকা বলল, মা এটা তোর ঘর, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। মাকে দেখবি, এটা তোর মায়ের ছবি। দিলু কাকা অসম্ভব সুন্দরী এক মহিলার ছবি দেখালো। তার ঠোঁটের উপর কালো একটা তিল। অজান্তে নিজের ঠোঁটের উপর হাত চলে গেল। এটা তাহলে মায়ের কাছ থেকে পাওয়া। চোখ ভিজে উঠেছে। এই জীবনে কখনো মাকে ছুঁয়ে দেখা হয়নি। দিলু কাকা আমাকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে গেল। তার নাকি কাজ আছে। দেখলাম সেই কবিরাজের বাড়ির দিকে হাঁটছে, হয়তো তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছে। হঠাৎ কেউ একজন আমার নাম ধরে ডাকলো। পাশ ফিরে দেখি ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি অন্তত কোমল গলায় বললেন, স্কুলের ভিতরে যাচ্ছ না কেন? স্কুল শুরু হতে এখনো 40 মিনিট বাকি। আমি একটু আগে আগে চলে এসেছি। একটু আগে না, বেশ আগে চলে এসেছো। ইতস্তত করে বললাম, আপনি এখানে কেন? ডালিয়ার খোঁজ নিতে এসেছিলাম। কাল ওদের বাসায় ঠিকানা জানা হয়নি, মোবাইল নাম্বার বদলো, তাই ভাবলাম স্কুলে আসতে পারে। আপনি সব রোগীদের প্রতি এমন যত্নশীল নাকি? বিশেষ বিশেষ রোগীর প্রতি? কেন বলো তো? কিছু না, এমনি জানতে চাইলাম। আমার বেলায় তো খোঁজ নেননি, তাই। ডাক্তার সাহেব হাসলেন, মৃদু গলায় বললেন, আমার সাথে 1 কাপ কফি খাওয়া যাবে? যদি স্কুলের বাচ্চাকে এমন প্রস্তাব দেওয়া মানানসই না, তবুও বললাম, আমি মোটেও বাচ্চা মেয়ে নই। রাজি থাকলে ওই ক্যাফেতে গিয়ে বসতে পারি, চলুন। ডাক্তার সাহেবের কোনার দিকে একটা টেবিলে বসলেন। ওয়াটার ছেলেকে ডেকে কফির অর্ডার দিলেন। সহজ গলায় বলল, বসো। এত ভয় পাচ্ছ কেন? চেয়ার টেনে বসতে বসতে বললাম, আমি মোটেও ভয় পাচ্ছি না। অথচ খেয়াল করলাম আমার গলা কাঁপছে। ডাক্তার সাহেব বললেন, দেখো, তোমাকে এসব কথা বলা মানায় না। বয়স হিসেবে তুমি খুব ছোট। তীক্ষ্ণ গলায় বললাম, আমি একদম বাচ্চা না। বারবার বয়স নিয়ে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ, তুমি বাচ্চা না। তোমার চিন্তাভাবনা বড়দের মতো। নানান রকম নাটক সিনেমা দেখার কারণে প্রেম নামক জিনিসটা তোমার মস্তিষ্কে 80 ভাগ জায়গা দখল করে নিয়েছে। কী সব বাজে কথা বলছেন? আমি কি সত্যি বাজে কথা বলছি? তুমি আমায় নিয়ে কিছু ভাবোনি? না, আপনাকে নিয়ে কেন ভাববো? উনি একটু মিইয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে চশমা ঠিক করতে করতে বললেন, তাহলে হয়তো আমি ভুল বুঝেছি। যাই হোক, দুঃখিত। তুমি কিছু মনে করো না, আমার খুব দরকারি একটা কাজ আছে, এখনই মনে পড়লো। তুমি বসে কফি খাও, লাগলে অন্য কিছু খেতে পারো, আমি বিল দিয়ে যাচ্ছি। আপনি এমন ছটপট করছেন কেন? শান্ত হয়ে বসুন। উনি বসে পড়লেন। কঠিন মুখে বললেন, প্রথম দেখায় ভালোবাসা এ জাতীয় কথায় আমি একদম বিশ্বাস করি না। এত বছর জীবনে কোনো মেয়েকেই প্রথম দেখায় পছন্দ করতে পারিনি, ভালো লাগেনি। কিন্তু সেদিন প্রথম তোমায় দেখলাম, যার সব কিছু আমার ভালো লাগলো। ভাবলাম সাহিত্যের এই কথাটা মিথ্যে না। আগ বাড়িয়ে বাসার ঠিকানা রেখে দিলাম। মেয়েদের পিছনে ঘোরা আমার স্বভাব না। তবুও তোমার স্কুল খুঁজে বের করছি। অবশ্যই এর একটা কারণ ছিল। কী কারণ? সেদিন তানিমার সাথে আমার ওভাবে কথা বলা তোমায় অনেক কষ্ট দিয়েছে। তুমি স্বীকার করো আর নাই করো, এটা সত্যি। তুমি চাইলে তোমার অনুভূতি লুকিয়ে রাখতে পারবে না। তোমার বয়স খুব অল্প, প্রচুর নাটক সিনেমা দেখো। কারো থেকে সামান্য আঘাতে খুব বড় ভুল করে ফেলা অসম্ভব কিছু না। আপনি কি মরে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, ওই ধরনের। তুমি ভাবতে পারো আমি তনিমাকে পছন্দ করি বা ওর কিছু। সেই ভুলটা ভাঙার জন্য তোমার খোঁজ করছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি একই কাজ করতেন? হয়তো করতাম না। তাদের প্রতি আমার অনুভূতি কেমন হতো জানা নেই। আবার করতেও পারি, সঠিক বলতে পারছি না। আমার চোখ থেকে পানি পড়ছে, কেন পড়ছে জানি না। শত কষ্ট করে আটকাতে পারছি না। উনি হাত বাড়িয়ে আমার গাল স্পর্শ করে গেলেন, কিন্তু করলেন না। হাত সরিয়ে বললেন, তোমায় খুব কষ্ট দিয়ে ফেললাম। বিশ্বাস করো, আমি কষ্ট দিতে চাইনি। আমি চোখ মুখ
মুছতে মুছতে বললাম, আমার জীবনে অনেক বড় একটা সত্যি আছে, আপনি জানলে আর কখনো আমায় এসব বলবেন না। কি সত্যি, আমি কি জানতে পারি? সেদিন যার সাথে আপনার ওখানে গিয়েছিলাম সে আমার আসল বাবা না, আমি সাধারণ একজন মালির মেয়ে। বাবা কখনো আসল নকল হয় না। বাবা নামক শব্দটা খুব ভারী, সবাই এই বোঝাতে পারে না। এই যে রাস্তায় রাস্তায় এতিম ছেলেমেয়েগুলো ঘুরে বেড়ায়, ওদের তো কেউ না কেউ জন্ম দিছে। রাস্তায় ঘুরে বেড়ানো পাগল মেয়েদেরও সন্তান, তারা মা হয়, কিন্তু বাবা হয় না। বলার সময় অনেক বড় কথা বলা যায়, কিন্তু মেনে নেওয়া খুব কঠিন। আপনি কি আগের দিনের মতো করে আমায় বিয়ের প্রস্তাব দেবেন? আমি জানি দেবেন না। আমি উঠে দাঁড়ালাম। এই পরিস্থিতি ভেঙে পড়লে চলবে না, কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? তোমার বাড়ির ঠিকানা কি? এখন কোথায় থাকছো? সোনাতলার ওখানে টিনের ভাড়া বাসা। দিলু নামের খোঁজ নিলে দেখিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আমি কিছু না বলে সেখান থেকে চলে এলাম। সব কিছু মিলিয়ে মাথা কাজ করছে না, একটা ক্লাসেও মনোযোগ দিতে পারলাম না। স্কুল শেষে দিলু কাকা আমার বাসায় নিয়ে এলো। এক গ্লাস দুধ হাতে দিয়ে বলল, সারাদিন স্কুল থেকে ক্লান্ত হয়ে গেছিস, এই নে দুধটুকু খা। অনিচ্ছা সত্ত্বেও দুধটুকু খেয়ে নিলাম। শরীরটা একটু ভালো লাগছে না, বাবা মার কথা খুব মনে পড়ছে। এতদিন ভালোবাসার প্রতিদান হিসেবে এ বাড়িতে থেকে বেরিয়ে আসা উচিত হয় না। কী ভাবছিস? কিছু না, মাথাটা কেমন ভার ভার লাগছে। ঘরে গিয়ে শুয়ে পড়ে, সারাদিন স্কুল করে ক্লান্ত হয়ে গেছিস। দরজার সামনে ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। দিলু কাকা ওনার দিকে এগিয়ে গিয়ে বলেন, আপনি কে? এখানে কী চান? জি, আমি ডালিয়ার ডাক্তার, ওর খোঁজ নিতে এসেছি। দিলু কাকা অনিচ্ছা সত্ত্বেও ওনাকে ভেতরে আসতে দিল। একটা চেয়ারে বসে দিয়ে বলল, ডালিয়া তুই ভেতরে যা, আমি দেখছি উনি কী বলে। এলোমেলো পায়ে ঘরের ভিতরে চলে গেলাম। চোখে ঘুম জড়িয়ে আছে, মাথার ভেতর কেমন যেন চক্কর দিচ্ছে। দাঁড়িয়ে থাকতে পারছি না। শেষবার জ্ঞান হারানোর আগে শুনলাম ডাক্তার সাহেব দিলু কাকা বলছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক শুনলাম নাকি ভুল জানি না, তবে মনটা আনন্দে ভরে গেল। উনি এই বাড়ি পর্যন্ত চলে আসতে পারবেন ভাবিনি। চোখ খুলে অন্ধকার ঘরে মাথাটা কেমন ঝিমঝিম করছে, হাত পা বাঁধা। কোথায় আছি আমি? ঘরের মধ্যে আবছা অন্ধকার, দরজা জানলা বন্ধ, পর্দা টেনে দেওয়া। টিনের ঘর, দিনের বেলা পুরোপুরি অন্ধকার করা সম্ভব না বিধায় সামান্য আলোরেখা দেখা যাচ্ছে। বিছানায় উঠে বসার চেষ্টা করলাম, পারলাম না। হাত পা খুব শক্ত করে বাঁধা। কাউকে ডাকবো, কিন্তু কাকে? দিলু কাকা কোথায় আছে? সে আমার এই দশা করলো নাকি? ভয়ের চোটে ঘামতে শুরু করলাম। অনেক সিনেমায় দেখেছি আমার সাথে কি তেমন কিছু হবে না কি হয়েছে। ভয়ে গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখি দিলু কাকা দাঁড়িয়ে আছে। সে স্বাভাবিক ভঙ্গিতে লাইট জ্বালালো, ঝলমল গলে বলল, ঘুম শেষ? হ্যাঁ ঘুম শেষ। আমার হাত পা বেঁধে রেখেছেন কেন? বাজারে গিয়েছিলাম মা, কিছু জিনিস কেনা, ভাবলাম তুই একা থাকবি। এটা কেমন যুক্তি? একা থাকবো বিধে হাত পা বেঁধে রাখবেন? রেগে যাস মা, ভেবেছিলাম জেগে গেলে তুই চলে যাবি। বাপের মন তো ভুলে হয়ে গেছে মা। বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। লোকটা কি বলে? মাথায় সমস্যা নাকি? ঘুম থেকে জেগে উঠতে চলে যেতে পারি বিধে হাত পা বেঁধে রেখেছেন? বাচ্চা ভোলানো কথা। এই দেখ, তোর জন্য জামা নিয়ে এসেছি, গোসল সেরে এটা পরে আয় বাইরে। সব কিছু অদ্ভুত লাগতে শুরু করলো। লোকটার ভাবগতিক সুবিধার ঠেকছে না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। কয়টা বাজে এখন? 10টা বাজে। 10টা মানে 10টার সময় দিনের আলোয় থাকে নাকি? সকাল 10টা বাজে। তুই কাল বিকেলে ঘুমিয়েছিস তো, তাই বুঝতে পারছিস না। মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এত লম্বা সময় ঘুমিয়েছিলাম কেন? মাথাটা এখনও ঝিমঝিম করছে। কী সব হচ্ছে বুঝতে পারছি না। ডাক্তার সাহেবের কাছে যেতে হবে, হয়তো উনি এসবের খুব চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন। দেরি করিস না, গোসল সেরে আয়। বিরক্ত মুখে উঠে দাঁড়ালাম। ঘর টিনের হলো, পাকা বাথরুম, টাইলস বসানো, ঝর্ণার সিস্টেম আছে, বরফ শীতল পানি। বেশ আরাম করে গোসল শেষ করলাম। গায়ে পানি ঢালার পর শরীরটা ঝরঝরে লাগছে। দরজার ওপাশ থেকে দিলু কাকা বলল, গোসল শেষ হলো তোর? পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে? প্রায় শেষ। কাপড় বদলে আসছি। নতুন ড্রেসটা খুব বিচ্ছিরি ধরনের, পাতলা কাপড়ের, ছেঁড়া ফাড়া পোশাক, তাতে আজে বাজে ছবি এঁকে দেখলেই বমি আসে। মানুষের রুচি কত জঘন্য হলে এমন পোশাক কিনতে পারে, ভাবতে গা গুলিয়ে উঠল। অন্য কোনো কাপড়ের সাথে আনিনি, উপায় নেই দেখে ওটাকেই পরতে হলো। ভেজা তোয়ালটা ওড়নার মতো করে পরে নিলাম। দরজা খুলে দেখি দিলু কাকা দাঁড়িয়ে আছে। এভাবে বাথরুমের দরজায় দাঁড়িয়ে থাকার মানে কি? লোকটা কী করতে চাইছে? খাবারের আয়োজন ভালো, পরোটা, গরুর গোশত, ঘন ডাল, একটা প্লেটে ফল কেটে সাজানো। অপরিচিত দুজন লোক খাটে বসে আসে। দিলু কাকা বলল, ওনারা তোর আঙ্কেল হয়, সালাম দে মা। জড়ানো গলায় বললাম, আসসালামু আলাইকুম। লোক দুটো উত্তর দিল না। পরোটা ছিটতে ছিটতে একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এ হাসি আমার কাছে ভালো লাগলো না। বিরক্ত গলায় বললাম, আমাকে আগে ডাকলে না কেন? স্কুল যেতে পারলাম না। যাবে তোমার? সমস্যা নেই, হেড স্যারকে আমি বলে দিব। ঠিক আছে। লোক দুটো সামান্য হেসে যাচ্ছে। খাওয়া শেষ করে ওদের একজন দরদাম ঠিক হয়ে যাক
ভারতে পাঠাতে 6 লাখ টাকা নেব, বাকিগুলো আপনি হাতে পাবেন। একটা বর্ডার পার করে দিতে 6 লাখ টাকা একটু বেশি হয়ে গেল না? আপনার মাল তো অত ভালো না, বুঝতেই পারছেন। অবাক হয়ে বললাম, কি বিক্রি করবে আপা? দিলু কাকা হাসলো, বিশ্রী গলায় বলল, পদ্ম কাটার কাটাকে বিক্রি করে দিব, মরার পর কম জ্বালায়নি। কে পদ্ম কাটা? কেউ না, ওরে বেঁধে ফেললে মাইয়া বহুত চালাক হয়েছে। ওঝা বলল, জাদু নাকি কাজ করেনি, এই মাইয়া হুঁশে আছে। চোখের পলকে লোক দুটো আমার হাত পা বেঁধে ফেললো, মুখে টেপ লাগাতে শুরু করলো। দিনের বেলা এসব করছে, সমস্যা হবে না তো? আরে না, কিসের সমস্যা, আশেপাশে বাড়িঘর নেই, তবে তাড়াতাড়ি করেন। ঠিক সেই মুহূর্তে মা ঘরে ঢুকলো। মায়ের সামনে দুজন পুলিশ বন্দুক তাক করে আছে। মা হাসতে হাসতে বলল, দিলু ভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, পদ্ম কাটারা মরে না, মানুষ বদলে বেঁচে থাকে। তুই এখানে কি করিস? তোকে ঠিকানা কে দিয়েছে? মা উত্তর দিল। আমার হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, তুই ঠিক আছিস মা? মাকে জড়িয়ে ধরলাম, কেন যেন খুব করে কাঁদতে ইচ্ছে করছে। টেবিলের চারদিকে ছড়িয়ে থাকা চেয়ার, মা আর আমি বসে আছি। সামনের চেয়ারে দারোগা সাহেব থমথমে মুখে আমার দিকে তাকিয়ে আছেন। ওই দুজন লোকসহ দিলু কাকাকে জেলের ভিতরে আটকে রাখা হয়েছে। প্রথম দিকে শুধু হাত করা পড়া ছিল। বাবা বললেন, দারোগা সাহেব, এমন বিষাক্ত কেউটে সাপকে বাইরে রাখবেন না, ওদের নিঃশ্বাসে বিষ ছাড়ে। দারোগা সাহেব অমত করলেন না, সোজা হাজতে পুড়ে দিলেন। মা বললেন, ওদের খুব কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন, ফাঁসি টাসি জাতীয়। দারোগা সাহেব গম্ভীর গলায় বললেন, সে না হয় ব্যবস্থা করব, কিন্তু আপনি কিভাবে জানলেন এমন হতে পারে? এই দিলু নামের লোকটা মোটেও সুবিধার না। 8 মাসে অন্তঃসত্ত্বা বউকে নিয়ে এখানে এসেছিল, তারপর থেকে আমাদের বাড়িতে থাকতো, ভীষণ বদ কিসিমের লোক। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। পদ্ম বলছিল? কে পদ্ম? ডালিয়ার জন্মদাত্রী মা। মহিলা খুব চালাক ছিলেন, সাথে পুলিশের চর। কোনো এক নারী পাচারকারীর দলকে ধরতে দিলুর সাথে পরিচয় হয়েছিল, তারপর প্রেম ভালোবাসায় বিয়ে। দিলু কথা দিয়েছিল ওই পথ ছেড়ে দিবে, কিন্তু কুকুরের লেজ কি আর সোজা হয়? বাবা অবাক হয়ে বললেন, এসব কথা তুমি কিভাবে জানলে? পদ্ম বলেছিল। দুজনের কত শত গল্প হতো। দারোগা সাহেব নড়েচড়ে বসলেন, কঠিন মুখে বললেন, দিলুকে আপনাদের সন্দেহ হলো কেন? ডালিয়ার জন্মের পর ওর মা মারা যায়, আমরা ওকে দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু ওই দিলু 20 লাখ টাকা দাবি করে বসলো। আমার মুখের দিকে তাকিয়ে উনি টাকা জোগাড় করেছিলেন। দিলুকে টাকা দেওয়া হলো। টাকা পাওয়ার পরপর গ্রামের বাড়ি চলে যায়। তারপর বছর চারেক কোনো খোঁজখবর ছিল না। 4 বছর পর হঠাৎ ফিরে আসলো, হাতে পায়ে ধরে আবার মালির চাকরি নিল। দারোগা সাহেবের মুখ দেখে মনে হচ্ছে উনি প্রচণ্ড বিরক্ত হচ্ছেন। মায়ের পেঁচানোর কথা ওনার ভালো লাগছে না। বাবা তরল গলায় বলেন, আহা, সোজাভাবে বলো, তোমাকে দিলুর ব্যাপারে খবর দিল কে? ডালিয়ার ডাক্তার। ওই ছেলেই তো আমায় কল দিয়ে বলল পুলিশ নিয়ে দিলুর ওখানে যেতে। ডালিয়া বিপদে পড়েছে। কোন ডাক্তার? কী নাম? সাইকিয়াট্রিস্ট ডাক্তার মেহেদি হাসান নাম। লোকটা নিজেই কেন আমাদের খবর দিল না? আপনাকে বলল কেন? মা হতাশ গলায় বললে, জানি না। দারোগা সাহেব সন্দেহের চোখে মায়ের দিকে তাকিয়ে রইলেন। বাবা বললেন, আমাদের এখন বাড়ি ফিরতে হবে, আপনারা তদন্ত শুরু করুন, প্রয়োজন হলে বলবেন। আচ্ছা বেশ, মেহেদি ছেলেটার নাম্বার আছে? কোনো ঠিকানা আছে? নাম্বার আছে, চেম্বারের ঠিকানা আছে, সেগুলো আমাদের কাছে দিয়ে যান, ওর ব্যাপারে খোঁজখবর নিতে হবে। মা ডাক্তার সাহেবকে সম্পূর্ণ ঠিকানা দিলেন। তারপর সম্পূর্ণ রাস্তা কারোর সাথে একটাও কথা বললাম না। কি বলবো, কথা বলার মতো মুখ আছে নাকি? বাড়ি ফেরার পর মা বলল, হাত মুখ ধুয়ে আমার কাছে এসো, তোমার সাথে কথা আছে। ভয়ে খুব কাঁপতে লাগলো। মা অবশ্য বিশেষ কিছু বললো না, ভাবলে জিন হবে। একটা চিঠি হাতে দিয়ে বলল, মেহেদি লিখেছে, তোমাকে দিতে বললো। তুমি তাকে কোথায় পেলে? কাল রাতে আমাদের বাড়িতে এসেছিল, এসে বলল দিলু নামের লোকটা তার ভালো লাগছে না। যদি তুমি তাকে বলছো উনি তোমার নিজের বাবা, তবুও ওর কেমন সন্দেহ হচ্ছিল। আমি বললাম, কি সন্দেহ হচ্ছে তোমার? মেহেদি বলল, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম, উনি আমার কোনো কথাই শুনলেন না, ঘাট ধরে বের করে দিলেন। বাজে ভাষায় গালিগালাজ করে বললেন, তোরে এই জায়গার ঠিকানা কে দিয়েছে? আমি বললাম, এতে কি প্রমাণ হয়? মেহেদি বলল, দেখুন, আমি ওনার কাছে ডালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিলাম। কোনো বাবাই বিয়ের প্রস্তাব শুনে এমন করতে পারে না। হয়তো তোমাকে তার পছন্দ না হয়নি, উনি আমার নাম পর্যন্ত জিজ্ঞাসা করেনি। মুখ দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে গেছেন। তুমি আমায় কি করতে বলো? ডালিয়া যদি কাল স্কুলে না যায়, তাহলে আপনি পুলিশে নিয়ে ওখানে যাবেন। আমার মন খুব কুড়াকছে। মা চুপ করেন, তার চোখে মুখে আতঙ্কের ছাপ বোঝা যাচ্ছে। ডাক্তার সাহেবের দুপাতা চিঠি লিখছেন। ওনার হাতের লেখাগুলো খুব সুন্দর, অক্ষরগুলি স্পষ্ট এবং গোছানো, ছাপা হরফের মতো। চিঠিতে শুরুতে সম্বোধন করেছেন। উনি লিখেছেন, প্রিয় ডালিয়া। লেখার পর 3টা ডট দিয়েছি। হঠাৎ আমার কেমন অদ্ভুত লাগতে শুরু করে, পানি পিপাসা পাচ্ছে, হাত পা থরথর করে কাঁপছে, হৃদস্পন্দন বেড়ে গিয়েছে কয়েক গুণ। ছুটে গিয়ে পানি খেলাম। দূর এক গ্লাসের পানিতে পিপাসা মেটে না, আরও কয়েক গ্লাস খাই। তারপর 3 গ্লাস পানি পান করে বিছানায় বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি। মা আমার ঘরে উকি দিল, শান্ত গলায় বলল, আসবো আমি?
আসলে আসবে, অনুমতি নেওয়ার তো কিছু নেই। ভাবলাম তুমি ঘুমিয়ে পড়ছিস, তাই জিজ্ঞাসা করছিলাম। না, জেগে আছি। কিছু বলবে? হ্যাঁ, বলবো তো নিশ্চয়। তোকে একজনের ছবি দেখাতে এলাম। মা একটা ছবি বের করে। ছবিতে দুজন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে আছে, তারা খুব হাসছে। মা বলল, এই মহিলাকে চিনিস? হ্যাঁ চিনি মা। কীভাবে চিনিস? দিলু কাকা দেখিয়েছিল। এই ছবিটা আমার কাছে ছিল। অনেকবার তোকে দেখাতে এসেছি, মন সাড়া দেয়নি। ভেবেছি তুই পরের মেয়ে হয়ে যাবি। এখন আর কোনো বাধা নেই, দেখানো যায়। খানিকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে ক্লান্ত গলা বললাম, মায়ের ব্যাপারে কিছু বলবে? মা ভীষণ অবাক হয়ে আমার দিকে তাকালো। পরক্ষণে সহজ করে বলল, তোর মা ছিল পুলিশের আন্ডারকভার অফিসার। কোনো এক নারী পাচারকারী চক্রের সাথে গিয়ে দিলুর সাথে পরিচয় হয়। দিলুকে দেখেছিস? দেখতে শুনতে খারাপ না, বেশ ভালো দেখতে। আগে আরও সুন্দর ছিল, খুব গুছিয়ে কথা বলতে পারত। পদ্ম তার প্রেমে পড়ে যায়। নিয়মিত যোগাযোগ হতো দুজনের। পদ্ম নিজের কাজ ভুলে গিয়ে সম্পর্কে জড়িয়ে যায়। চক্রটা যখন ধরা পড়ে তখন পদ্ম 2 মাসে অন্তঃসত্ত্বা। দিলুর সাথে গোপনে বিয়ে করছে। পদ্মর মাথায় হাত, কী করবে? শেষ পর্যন্ত অল্পের জন্য দিলুকে নারী পাচারকারীর চক্রের সাথে ফেসে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। সাধারণ কেসে 6 মাসের জেল হয় দিলুর। তারপর দুজনে এখান থেকে চলে আসে। কিন্তু জীবন তো গল্পের মতো সুন্দর হয় না। 6 মাস জেল খাটার কারণে দিলুর মনে পদ্মের উপর ক্ষোভ জমা শুরু হয়। প্রায় দুজনের ঝগড়া হতো, সামান্য ব্যাপারে মারামারি পর্যন্ত চলছে। মাঝে মধ্যে পদ্ম বলতো, সে বেঁচে না থাকলে আমি যেন তার সন্তানের দায়িত্ব নেই। দিলুকে আজকাল ভরসা করতে পারছে না, লোকটা খুব খারাপ। নিজের মেয়ে বউকে পাচার করে দিতে পারে। মা থামলেন, তার চোখে মুখ লাল হয়ে গেছে। আমি বললাম, দিলু কাকাকে তখন পদ্ম কাটা বললো কেন? তোর মায়ের আসল নাম সৈয়দা পদ্ম। প্রথম দিকে পরিচয় গোপন রাখতে দিলুকে নিজের নাম পদ্মকাটা বলেছিল। কি অদ্ভুত নাম! মা একটা ছোট্ট নিঃশ্বাসে গোপন করে বলেন, দুপুরে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, খেতে আয়। আমি শুধু মাথা নাড়লাম, মুখে কিছু বললাম না। ডাক্তার সাহেবের চিঠিটা বের করে বিছানায় উবুর হয়ে শুয়ে পড়লাম। প্রিয় ডালিয়া, আশা করি সুস্থ আছো। পৃথিবীর কোনো অনিষ্ট তোমার স্পর্শ করতে পারেনি। আমি বেশ ভালো আছি বলা চলে, তবে খানিকটা অস্থির হয়ে আছি। তোমায় কিছু কথা বলার আছে, কথাগুলো খুব জরুরি। সামনাসামনি হলে পারলে ভালো হতো, কিন্তু তা সম্ভব নয়, বিধায় চিঠি লিখতে হলো। চিঠি পিঠির যুগ অনেক আগেই চলে এসেছে, এসব 90 শতকের ব্যাপার। তবুও লিখতে বেশ ভালোই লেগেছে। যাই হোক, তুমি তো জানো আমি একজন সাইকেটিস্ট হওয়া তো মুখের কথা নয়, এজন্য অনেক পড়াশোনা করা দরকার। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শেষ করে মেডিকেলে এন্ট্রান্স এক্সাম দিই। সেখানে চান্স পেয়ে MBBS করতে হয়। আমি এসব পড়ার পর সাইকেটিস্ট স্পেশালিস্ট MD করেছি। তুমি কি বিরক্ত হচ্ছ? শোনো, তোমাকে আমার পড়াশোনায় ফিরিস্তি শোনাচ্ছি না। আমার বয়স কত হতে পারে তা বোঝাতে চেষ্টা করছি। আমার পড়াশোনা 1 বছর আগেই শেষ হয়েছে। বর্তমানে চাকরি খুঁজছি। আব্বু আম্মু, বসে থেকে কি করবি? একটা চেম্বার খোল, কিছু রোজগার হবে। বাবার কথা মতো চেম্বার খুললাম। বড় মামা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, কাজে লাইসেন্স বের করতে তেমন অসুবিধা হয়নি। দৌড়দৌড়ি যা মামা নিজেই করেছে। বুঝতে পারছো নিশ্চয় আমার বয়স 30-এর কাছাকাছি। অন্যদিকে তুমি খুব ছোট, স্কুলে পড়া। আমাদের বয়সের ব্যবধান কম হলে 16-17 বছর। এত ছোট মেয়েকে কী করে বিয়ের প্রস্তাব দিই? সমাজে এই ব্যাপারটা কখনোই ভালো দৃষ্টিতে দেখবে না। লোকজন বলবে আমি কচি মেপে সব ভুলে গেছি। হয়তো তোমাকেও নানান কথা শুনতে হবে। তাছাড়া সত্যি বলতে 17 বছর কম কথা নয়। অন্তত নিয়ম মাফিক চলাফেরা করি বিধায় আমার চেহারার বয়স বোঝা যায় না। নিয়ম করে একবেলা শরীরচর্চা করি। খাবার দাবার বিষয়ে খুব সচেতন। প্রতিদিন সকালে 1 কাপ করলার শরবত খাই। বাদাম কিশমিশ ছোলা একসাথে ভিজিয়ে সকালে নাস্তা করি। তুমি মনে কষ্ট নিও না। তোমাকে যা যা বলছি সেগুলো বলা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো, নিজের মনকে আটকাতে পারিনি। প্রাপ্তবয়স্ক হয়ে কীভাবে এমন ছেলেমানুষি করে বসলাম জানা নেই। নিজের কাছে প্রশ্ন করছি অনেকবার, কোনো উত্তর পাইনি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি চিঠি কথাগুলো খুব গুছিয়ে লেখা উচিত, আমি পারিও, কিন্তু পারছি না। কেন পারছি না তাও এক রহস্য। মন খারাপ করো না, তুমি অসম্ভব রূপবতী। আমার থেকে 1000 গুণ ভালো কাউকে পাবে। আমার মতো খারাপ লোকের কথায় কিছু মনে করো না। ভুল করে কোনো উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবে না। জীবনে চলার পথে অনেক ভুল মানুষের পরিচয় হয়, তাদের মনে রাখতে নেই। সব ভুলে নতুন করে ভালো থাকার চাওয়াটার নাম জীবন, আর ভালো থাকার পারাটা সফলতা। আজ আর নয়, ভালো থাকবেন সবসময়, দোয়া রইল। পারলে আমায় মাফ করে দিও। ইতি মেহেদি। চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম। লোকটা নিজেকে মনে করে কি আমায় এমন একটা চিঠি লেখার অধিকার ওনায় কে দিয়েছে? আমি ছোট, এজন্য আমার ছেড়ে চলে যাবে? কম বয়সী মেয়েকে কি বিয়ে করা যায় না? মায়ের মুখে শুনেছি তার নানা 40 বছর বয়সে 15 বছরের এক মেয়েকে বিয়ে করেছেন। কী হয়েছে তাতে? কিচ্ছু হয়নি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। জীবনের এমন কষ্টের মুহূর্ত আর কখনো আসেনি। একবার ইচ্ছে করলো কিছু একটা খেয়ে নিজেকে শেষ করে দিই, কিন্তু লাভ শুধু শুধু বেঁচে থেকে কি আছে এখানে? আলনা থেকে ওড়নাটা হাতে নিয়ে খাটের উপর দাঁড়ালাম। ফ্যানের হাতে পাচ্ছি না, বিরক্ত হয়ে চেয়ার নিয়ে এলাম। ফ্যানের সাথে ওড়না পেঁচাতে মনে পড়লো মা একটা চিরকুট দিয়েছিল, ওটা তো পড়া হয়নি। তড়িঘড়ি করে নিচে নেমে এলাম। চিরকুটটা মেলে ধরে পড়তে আরাম করলাম। প্রিয় ডালিয়া, জানি চিঠি পড়ে তুমি খুব কষ্ট পেয়েছো। পাওয়াই উচিত, এ বয়সে আবেগ খুব বেশি থাকে।
একবার কোনো বিষয় মাথায় ঢুকলে তা পোকার মতো জিকে বসে। অবশ্য তুমি খুব শক্ত মেয়ে, নিজেকে সামলানোর যোগ্যতা তোমার আছে। মনে রাখবে, যে তোমাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে সে অন্তত ফালতু লোক। সে মহামূল্যবান হিরে ফেলে চলে গেছে, এতে তার নিজেরই ক্ষতি, তোমার তো কিছু হয়নি। ফুলের বাগানে পাশ দিয়ে অনেক প্রজাপতি উড়ে যায়, ফুলের আকর্ষণ তারা ছুটে ছুটে আসে, এটাই তো স্বাভাবিক। ফুলকে কখনো প্রজাপতির পিছনে ছুটতে হয় না, দেখোনি নিশ্চয়। তুমি শুধু ফুল নাও, গোটা একটা ফুলের বাগান, যার সৌরভ শুধু প্রজাপতিকে নয় মানুষকে আকর্ষণ করে। একটা বোকা প্রজাপতির জন্য মন খারাপ করাটা কি ফুলের বাগানকে শোভা পায় নাকি মানানসই? তুমি অসম্ভব রূপবতী, সোনার পাত্রে উজ্জ্বল মুক্তদানার হীরার কিরণের মতো চকচকে, তোমার চাঁদের আলো পর্যন্ত তোমার রূপের কাছে ফিকে হয়ে যায়। তোমার টানা টানা চোখ, জোড়া ভুরু, ঠোঁটের উপর ছোট্ট কালো তিল, এই অপরূপ সুন্দরী রমণীকে কি এক অযোগ্য পুরুষের মনে কষ্ট পাওয়া মানায়? যে তার কদর করতে পারে না, কখনোই মানায় না। তুমি কি পচা এদো ডোবার মাঝে ফুটে থাকা কচুরিপানা ফুলের জন্য ডানা ভাঙা প্রজাপতি হতে চাও, নাকি হাজার ফুলের সুরভিত বাগান হতে চাও? সিদ্ধান্ত তোমার। তুমি নিজেকে কোথাও দেখতে চাও, এই সিদ্ধান্ত অন্য কাউকে নিতে দিও না। চোখ বন্ধ করে দেখো, অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবে না। আগুন ছেয়ে দেখো, তোমার হাত ঝলসে যাবে। তুমি কি নিজেকে শেষ করে এই আগুন, এই অন্ধকারকে আপন করে নিতে, নির্মল বাতাসে দাঁড়িয়ে ফুলের শোভা উপভোগ করতে, এই সুন্দর পৃথিবীর বাহারি রূপ দেখতে চাও না? রাতের আকাশে হাজারো তারার মাঝে চাঁদকে কতই না সুন্দর দেখায়। জীবন তো একটাই, ভুল মানুষের জন্য ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে সেই জীবনকে শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। যে তোমায় ছেড়ে চলে যেতে পারে, তার কিন্তু তুমি না থাকায় কিচ্ছু যায় আসে না। সে কখনো তোমার কবরের পাশে দাঁড়িয়ে বিলাপ করবে না। তোমায় হারিয়ে তার কোনো কষ্ট নেই বিধায় সে তোমাকে ছাড়তে পেরেছে। যে তোমায় ছাড়তে পেরেছে, তুমি তাকে ছাড়তে পারবে না, এত দুর্বল তুমি? আর কিছু লেখা নেই, ঠাসাঠাসি করে লিখতে গিয়ে এক অক্ষর অন্য অক্ষরে গায়ে লেগে গেছে। চোখ মুছে ফেললাম। আমি কোনো ভুল সিদ্ধান্ত নিব না। সত্যি তো ডাক্তার সাহেব আমাকে ছাড়তে পেরেছেন, তাহলে আমি কেন তার জন্য কষ্ট পাবো? আমি কোনো কষ্ট পাবো না। বাথরুমে গিয়ে শীতল পানিতে হাত মুখ ধুয়ে উজু করলাম। মায়ের কাছে গিয়ে বললাম, মা ভাত দাও। থালায় ভাত নিয়ে নড়াচড়া করছি, মুখে তুলতে পারছি না, গলা দিয়ে খাবার নামছে না। বাইরে থেকে সে নিজেকে শক্ত দেখালে মন পোড়া গন্ধে মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে আছে। এগুলো একান্তই ব্যক্তিগত কষ্ট, কেউ এর ভাগ নিতে আসবে না। মা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, খাচ্ছিস কেন? না শরীর খারাপ লাগছে নাকি? না শরীর খারাপ লাগছে না, এমনিতে কিছু ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। এক্ষুনি তো বললি ভাত দাও। বলেছিলাম, কিন্তু এখন সত্যি খেতে পাচ্ছি না। জোর করো না। খাবার ফেলে এভাবে চলে এলাম। মায়ের দিকে ফিরে তাকাতে ইচ্ছে করলো না, তাকালে তার হতভম্ব মুখখানি দেখতে হতো, যা আমার একদম পছন্দ নয়। এখন বিছানায় গড়াগড়ি করলাম, ঘুমাতে পারলে হয়তো সামান্য একটু শান্তি পেতাম, কিন্তু ঘুম তো আসছে না। এভাবে শুয়ে থাকা যাবে না, কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। অলস মস্তিষ্ক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গল্পের বই পড়লে কেমন হয়? মন্দ হয় না। বাবার লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসি। লাইব্রেরিটা বেশ বড়, ঘরের দুপাশে পড়ার জন্য মাঝারি সাইজের দুটো টেবিল রাখা, টেবিলের উপর একটার করে ফুলদানি, তাতে রঙিন কাগজের ফুল। এই জিনিসটা দেখলেই বোঝা যায় বাবা কতটা শৌখিন। মা জানলার পাশের টেবিলে বসে কিছু একটা লিখছে খুব মনোযোগ দিয়ে, আর বারবার চোখে মুছছে। আমি ধীর পায়ে হেঁটে মায়ের কাছে গেলাম, স্বাভাবিক বলে বললাম, মা আমার কিছু ভালো লাগছে না, আমায় একটু জড়িয়ে ধরবে? মা আমায় জড়িয়ে ধারালো, ভেজা গলায় বলল, কষ্ট পায় না মা, কষ্ট পায় না। আমার সত্যি কিছু ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। বেড়াতে যাবি? চল কোথাও ঘুরে আসি, নদীর পাড়ে ঘোরাঘুরি করলে ভালো লাগবে। তুই একটু অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসি। মা চলে গেল। টেবিলের উপর একটা ডায়েরি রাখা, মা তাতে ডায়েরি লিখছে। মায়ের হাতের লেখা খুব সুন্দর, গোটা গোটা অক্ষরের লাইনগুলো বেশ সোজা। চেয়ারে বসে পড়লাম। মা কী সব লিখছে পড়ে দেখি। মা আমি বেশ অযোগ্য একজন মহিলা। পদ্মর কোল থেকে ছোট্ট ডায়েরিকে এনে নিজের কোল জুড়ালেও কখনো ওর মা হয়ে উঠে পারিনি। মেয়েটা আমার দোষেই শেষ হয়ে গেল। মা হয়ে কখনো ঠিকঠাক খেয়াল রাখতে পারলাম না। বাচ্চাটাকে দিনের পর দিন নাটক সিনেমা দেখে মস্তিষ্ক নষ্ট করে ফেলছে। আমি কোনোদিন খোঁজ নিতে চাইছি, কি দেখছে, কি করছে, কোন ধরনের সিনেমায় আসক্ত, কিছুই না। আমি আমার মতো থেকেছি, ওর বাবার সাথে ঝগড়া করেছি, সিরিয়াল দেখেছি, নিজের সময় দিচ্ছি, সব কিছু মাঝে আমার মা হয়ে ওটা হয়নি। এটা কি আমার ব্যর্থতা? আজ কেন যেন মনে হচ্ছে এটা আমার চরম ব্যর্থতা। আমি মা হতে পারলাম না। জন্ম না দিয়ে মা হওয়া যায়, হয়তো যায়, কিন্তু আমি পারলাম না। ডায়েরিতে আরও কয়েকটা লাইন লেখা ছিল, পড়তে পারলাম না। তার আগে মা বলল, কী করছিস, এদিকে আয়, বেশি দেরি হয়ে সন্ধ্যা হয়ে যাবে। আসি মা, কাপড়টা বদলে আসি। মায়ের হাত ধরে নদীর পাড়ে হাঁটছি, শ্রান্ত নদীর স্নিগ্ধতা ছড়াচ্ছে। নদীর এই স্নিগ্ধতা আমায় স্পর্শ করছে। কোন আগুনে মন পড়েছে, গানের এই লাইনটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ধরা বললাম, না তুমি কি ডাক্তার সাহেবের চিঠি পড়েছিল? মা সহজ গেলে বললে, না, মেহেদি নিষেধ করেছিল। ও জানো মা, উনি খুব
খারাপ মানুষ, আমার দেখা সবচেয়ে খারাপ মানুষ উনি। মা অবাক হয়ে বলল, খারাপ কেন হবে? আমার কাছে তো বেশ ভালোই মনে হলো। মেহেদি না থাকলে এই দিলুর হাত থেকে তোকে বাঁচাতে পারতাম না। দিলুর হাত থেকে বাঁচিয়ে কি লাভ হলো মা? উনি নিজেই তো আমায় একটু একটু করে মেরে ফেলছে। এর চেয়ে দিলু কাকা মারলে কষ্ট কম হতো। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করছে, বাচ্চা মেয়ের মুখে এমন কথা মেনে নিতে পারছে না। আমিও আর কিছু বললাম না। গভীর বিষাদ চোখে পানি চলে এলো। আমার জীবনটা কি আরও সুন্দর হতে পারতো না? বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। দিনের আলোয় মরে গেছে। পশ্চিম আকাশ লাল হয়ে গেছে। হাত মুখ ধুয়ে গল্পের বই নিয়ে বসলাম। আজকাল গোয়েন্দা গল্প পড়তে খুব ভালো লাগে। বই পড়তে কখন যেন ঘুমিয়ে পড়ছিলাম। মা এসে ডেকে তুলল। জড়ানো গলা বলল, চল আমাদের যেতে হবে। রাত কয়টা বাজে? এখন আবার কোথায় যেতে হবে? রাত বেশি হয়নি, সবে 9টা। তনিমাকে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজতে হবে। তনিমাকে পাওয়া যাবে না কেন? সে আবার কোথায় গেল? মা শোনো, আমি এখন কোথায় যেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। বোকার মতো কথা বলিস না তো ডালিয়া। তনিমার মা কল দিয়েছিল, ওরা খুব কাঁদছে। তোর বাবা আর আমাকে যেতে বলছে। তোমাদের যেতে বলছে, তোমরা যাও। আমাকে ঝোলাঝুলি করছো কেন? মা কড়াও গলায় বললো, চুপচাপ রেডি হয়ে নাও, তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করছে। আর না। কাঁদো কাঁদো মুখে মায়ের দিকে তাকালাম। উনি আমার নিজের মা হলেও এমন কড়া কথা বলতে পারতো না নিশ্চয়। প্রায় সারা রাত খোঁজাখুঁজি চলল, তনিমাকে কোথাও পাওয়া গেল না। দারোগাবাবু গম্ভীর গলা বললেন, চিন্তা করবেন না, চলে আসবে। 24 ঘন্টার আগে মিসিং কেস নেওয়া যাবে না। আপনারা অনেক করলেন, বিধায় আসলাম। আমি বললাম, আমরা বললাম, আর আপনি চলে এলেন? এমনটা তো আগে শুনিনি। তোমার বয়স দুনিয়ার সব কিছু শুনে ফেলেছে তো সমস্যা মা। তোমাদের বলায় সব পুলিশ আসতো না, তারা 24 ঘন্টা অপেক্ষা করে তাই কাজ শুরু করেন। এসেছি কারণ আমারও তানিয়ার বয়সে একটা মেয়ে আছে, এই কষ্টটা অনুভব করছে। ও দুঃখিত, কিছু মনে করবেন না। দারোগা সাহেব সুন্দর করে হাসলো, অসম্ভব কোমল গলায় বলেন, ঠিক আছে মা, তুমি মনে কষ্ট নিও না। ওনার হাসি আমার কাছে খুব ভালো লাগলো, কারণ হাসির সঙ্গে সূক্ষ্ম মিল পাওয়া গেল। কে সেই ব্যক্তি? ডাক্তার সাহেব। পরের দিন বিকালে খবর পাওয়া গেল তানিয়ার লাশ পাওয়া গেছে। তানিয়াকে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে। সম্পূর্ণ মুখ থেতলে দিয়েছে, চেহারায় বোঝা যাচ্ছে না। লাশের পাশে স্কুল কার্ড দেখে তনিমাকে শনাক্ত করা হয়েছে। বাবা থমথম গলা বলে, দেশটা শেষ হয়ে গেছে। ফুলের মতো বাচ্চাটাকে কিভাবে মেরেছে জানোয়ার। আমি বললাম, তনিমা ফুলের মতো সুন্দর বিদায় অমন করে মারতে হচ্ছে। কুষ্ঠিত হলে আর মরতে পারতো না। ফুল খুব সুন্দর, মানুষ সেই ফুল তুলে বাজারে বিক্রি করে খোপায় পড়ে, হতে পারে ঘোরাঘুরি করে, তারপর ফেলে দেয়। সোজা কথায় ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে আমরা তাকে নষ্ট করে ফেলি। ফুল আর মানুষ এক জিনিস নয় ডালিয়া। গাছে থাকলে ফুল সবসময় ঝরে। আমি কঠিন মুখে বললাম, মানুষও তো একসময় মরে যায় বাবা, তাই বলে কি আমরা মানুষকে মেরে ফেলবো? বাবা চমকে উঠলেন। হয়তো উনি এমন কথা আশা করেনি। বাবা মায়ের সাথে তনিমাদের বাড়িতে গেলাম। মরা বাড়ি যেতে আমার একটুও ভালো লাগলো না। কান্নাকাটি লেগে আছে। অন্যদের চোখের পানি দেখলে নিজের চোখের পানি এসে যায়। তনিমার লাশ নিয়ে যাওয়া হয়েছে, পোস্টমর্টম করতে ফেরত দেওয়া হবে। সাথে তনিমার বাবাকে যেতে হচ্ছে, ডিএনএ স্যাম্পল দিতে হবে। মেহারা বাবাকে নিদারুণ কষ্ট। ওদের ফিরতে বেশ রাত হলো। শকত সাহেব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলছে না। আন্টি ওনার কাছে ছুটে গিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, ওগো, আমাদের মেয়ে আর নেই, আমাদের তানিমা আর নেই। দারোগা সাহেব থমথম করে বললেন, কাল সকালের মধ্যে রিপোর্ট চলে আসবে। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেপ্তার করছি। বাবা বলছেন, কাকে গ্রেপ্তার করছেন? একজন সাইকিয়াট্রিস্ট। তনিকাকে শেষবার ওনার সাথে দেখা হয়েছিল। সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, বাকিটা রিপোর্ট আসলে দেখা যাবে। ভীতু গলায় বলছেন, কোন সাইকিয়াট্রিস্ট? কী নাম ওনার? মেহেদি হাসান। তনিমার সাথে তার আগেও যোগাযোগ আছে, সে কথা সে নিজেই স্বীকার করছে। আমাদের ধারণা ধর্ষণের পর হত্যা করা হয়েছে। স্তম্ভিত হয়ে গেলাম। ডাক্তার সাহেব এমন কিছু করতে পারে? উনি কখনো এমন করতে পারে না। মৃত মানুষকে কেউ দুনিয়ার বুকে বেশিক্ষণ রাখতে চায় না। এই রাতে তনিমাকে দাফন করা হলো। কয়েকজন লোক বাঁশঝাড় কেটে এনেছে। শওকত সাহেব নিজেদের বাঁশঝাড় নেই, কিনে আনা। কেউ কেউ আবার কবরের মাটি সরাতে ব্যস্ত। কয়েকজন মহিলা তনিমাকে গোসল করিয়ে সাদা কাপড়ে মুড়িয়ে দিয়েছে। প্রিয় মানুষটাকে শেষ বিদায় জানানোর দৃশ্যটা খুব একটা সুখকর নয়, হতেও পারে না। তনিমার লাশ নিয়ে যাওয়ার সময় চারিদিকে এক থেকে কান্নার রোল উঠল। আন্টি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ধরাধরি করে তাকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো। ইচ্ছা করছিল আন্টির পাশে গিয়ে একটু বসে থাকি, খানিকক্ষণ তার মাথায় হাত বুলে দিই, কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, শোনো না, আমারও মা নেই, আমাদের কষ্ট কি এক? তেমন কিছু বলা হলো না। লাশ কবরে রাখার আগ মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামলো। লোকজন এদিক ওদিক ছোটাছুটি করছে। আমি চুপচাপ বারান্দার এক কোণে দাঁড়িয়ে রইলাম। কোথায় যাব? বৃষ্টির মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যায়। বাবা এসে শান্ত গলায় বললেন, তোর মাকে ডেকে নিয়ে আয়, বাড়ি যেতে হবে। বাড়ি ফিরতে ফিরতে রাত হলো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 1টা বাজে। তোয়াল নিয়ে বাথরুমে ঢুকে গায়ে পানি ঢালবো। বৃষ্টির কারণে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। পানির শীতলতা বরফ ছুঁইছে। শাকেরা খালা রান্না চড়েছে। আজ সে খুব ভোরে চলে এসেছে। কি এক নতুন রান্না শিখেছে, আমার খেলে নাকি পাগল হয়ে যাব। বাবা বারান্দায় বসে আছে, চায়ের সাথে খবরের কাগজ। বোধহয় এই
কম্বিনেশনটাই তার সবচেয়ে প্রিয়। আমি তার কাছে গেলাম, নিচু গলায় বললাম, বাবা একটু থানায় যেতে চাই। বাবা সহজ করে বললেন, হ্যাঁ আমাকেও যেতে হবে, মেহেদি ছেলের সাথে দেখা প্রয়োজন। ছেলেটা ভীষণ ভালো, ভালো মানুষ হলে তাকে জেলে নিয়ে যাবে কেন? নিশ্চয়ই কিছু খারাপ আছে। পৃথিবীর সব খারাপ মানুষ জেলে যায় না, 2-1 জন ভালো মানুষও জেলে যায়। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ তুই যেতে পারিস, সকাল 10টার দিকে যাচ্ছি, গেলে তৈরি থাকিস। আমি ডাক্তার সাহেবের সাথে দেখা করতে যাব না। বাবা অবাক হয়ে বললে, তাহলে কার সাথে দেখা করতে যাবে? দিলু কাকার সাথে। বাবা চমকে উঠলেন, বিস্মিত গলায় বললেন, দিলুর সাথে দেখা করতে চাস কেন? লোকটা কি তোর ভালো লাগে? না বাবা, তাকে আমার ভালো লাগে না, বরং এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা তার জন্য। তাহলে মায়ের ব্যাপারে জানতে চাই, তুমি জানো মায়ের ব্যাপারে? তেমন জানি না, কখনো কথা হয়নি, যা শুনেছি তাই। ধরা গলায় বললেন, নিয়ে যাবে আমাকে? যাওয়া যায়, 10টার দিকে তৈরি থাকিস। তোর মাকে বলার দরকার নেই, শুনলে কষ্ট পাবে। তরল গলায় বললাম, কষ্ট পাবে না। মায়েরা সন্তানদের ভাগ দিতে চায় না। দিলু কাকা থানায় নেই, তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। ডাক্তার সাহেব আছেন শুকনো মুখে জেলের ভিতরে বসে। উনি আমায় দেখে খুব বিব্রত হয়ে পড়লেন, মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলেন। আমি হাসলাম। বাবা বেশ সময় নিয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বললেন, কোথায় কী হয়েছে জানতে চাইলেন। দারোগা সাহেব থমথমে মুখে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছে সে খুব বড় কোনো ভুল করে ফেলেছে। আমি গিয়ে বাবার পাশে দাঁড়ালাম, ধরা গলায় বললাম, আমাদের যেতে হবে। চোখে পানি এসেছে, কান্না থামানোর কোনো উপায় নেই। বাবা শান্ত গলায় বললেন, কথা শেষ করি, তারপর জেলের দিকে যাব। টিস্যু পেপার দিয়ে চোখ চেপে ধরে মাথা নাড়লাম। আজকাল চোখ দুটো খুব সমস্যা করছে, হুটহাট পানি চলে এসে। দিলু কাকার সাথে দেখা করতে গিয়ে বেশ কাঠখোট পোড়াতে হলো, দুজনকে একসাথে সাক্ষাৎ করতে দেবে না, আবার আমাকেও একা যেতে দেবে না। শেষ পর্যন্ত বাবা অনেক বুঝিয়ে রাজি করলেন। 2 দিন তার শরীর ভেঙে গেছে, চোখের নিচে কালচে দাগ। আমি দিলু কাকার দিকে তাকে শান্ত গলা বললাম, আমাকে মায়ের ব্যাপারে বলুন, আমি জানতে চাই। সে কোনো উত্তর দিল না, ভাবলিহীনভাবে তাকিয়ে রইল। বাবা বললেন, শোনো দিলু, আমরা ঝামেলা করতে আসিনি। বাচ্চা মেয়েটার সাথে তুমি যা করেছো তা কখনো মেনে নেওয়া যায় না। দিলু কাকা বললেন, আর কি ঝামেলা করবেন? যা করার তা তো করেই ফেলেছেন, চাইলে এখনও অনেক ঝামেলা করা যায়। দীর্ঘদিন যাবৎ তুমি আমাদের বাড়িতে ছিলে, কাগজে তোমার উপর চুরির ট্যাগ লাগিয়ে দিতে সমস্যা হতো না। ভয় দেখাচ্ছেন? হুমকি দিচ্ছি? ডালিয়া যেসব প্রশ্ন করে সেগুলি ঠিকঠাক জবাব দাও। মেয়েটা তার মায়ের সম্পর্কে জানার অধিকার আছে। দিলু কাকা মাকে খুব বাজে ভাষায় একটা গালাগাল দিল, তারপর বিশ্রীভঙ্গিতে বলল, ডালিয়া আমার মেয়ে না, পদ্মার অবৈধ সন্তান। তীক্ষ্ণ গলায় বললাম, এসব কি বাজে কথা বলছেন? বাজে কথা বলবো কেন? বাজে কথা বলে আমার কি লাভ? আপনার কি লাভ তা আপনি ভালো জানেন। কোনো লাভ নেই। তোর মা ছিল পুলিশের গোয়েন্দা, পুলিশের দেওয়ার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করছে। মাতাতির মিথ্যে প্রেমের জালে ফেসে জীবনটা শেষ করে দিলাম। আপনি মিথ্যে বলছেন? ওই মাইয়া নাটক সিনেমার নায়িকাদের মতো ভাব করিস না। আমি বেশিরভাগ সময় মুভি দেখে কাটাই, কাজেই আমার চরিত্রে নায়িকা প্রভাব থাকাটাই এটাই স্বাভাবিক। এতে ভাব নিয়ে কথা বলছিস না। 13 বছর বয়সী মেয়েকে এত পাকনা মানায় না। 13 বছর খুব কম বয়স নয়। দিলু কাকা হাসলো, গলার স্বর যথাসম্ভব নিচু করে বলে, শোনো, তোরে একটা কথা বলি। তোর মা যেদিন মারা যায় আমি নিজে হাতে গলা টিপে মেরে ফেলেছিলাম। মাথার মধ্যে ঝিম ধরে গেল, রাগে কাঁপতে কাঁপতে বলল, কেন মেরেছিস আমার মাকে? সে কথার জবাব দিল না। একজন পুলিশ ডেকে বলল, আর এরা দুজন? আমরা কেউ না, অহেতুক প্রশ্ন করে বিরক্ত করছে, ওদের বের করে দিন। বাবা সহজ করে বললেন, বের করে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আমি আসতে চাইছিলাম না, বাবা হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে আসলো। অসম্ভব কোমল বলে বলল, দিলু তোকে রাগাতে চাইছে। তোর মায়ের মৃত্যুবরণ হয়েছিল রক্তক্ষরণের কারণে, হাসপাতাল থেকে রিপোর্ট করেছে ও। তোর কষ্ট আমি বুঝতে পারছি মা, কিন্তু কি করা আছে? কিছু করার নেই। যদি ওই লোকটা সত্যি সত্যি মাকে খুন করে তাহলে তো ওর কোনো শাস্তিই হলো না। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা সান্ত্বনা দিও না, আমার সত্যি কিছু ভালো লাগছে না। মিথ্যা সান্ত্বনা দিচ্ছি না, আমরা আবার কেস করব, পদ্মর খুনের ব্যাপারে দিলুর নামে মামলা করব। 13 বছর পরে আদৌ কি সম্ভব? চেষ্টা করে দোষ কি? তুমি আমার জন্য এত কিছু করবে? প্রত্যুত্তরে বাবা হাসলেন, অসম্ভব কোমল সুন্দর হাসি, যেন তাতে এক সমুদ্র স্নেহ মেশানো। মা রান্নাঘরে খুব ব্যস্ত। তনিমাদের বাড়িতে খাবার দেওয়া হবে, আলুর দম, আম দিয়ে পাতলা ডাল আর মুরগির মাংস। শাকেরা খালা বাড়ি যেতে পারছে না, মুখ গোমরা করে কাজ করছে। মা বললেন, এখানে ঘুরঘুর করছিস কেন? কিছু লাগবে? না কিছু লাগবে না, ভালো লাগছে না। বাইরে যাস না, কখন কোথা থেকে কী হয়েছে কী হবে। তনিমাকে দেখছিস না, দিনকাল ভালো না, ঘরে থাক। কথাগুলো বলে মা নিজেই মিইয়ে গেল, ব্যস্ত ভঙ্গিতে তরকারি বলক দেখতে লাগলো। চোখের পানি এসে যাচ্ছে। মায়ের এত ভালো হয় কেন? সন্ধ্যার দিকে তনিমাদের বাড়িতে গেলাম। শোকের পরিবেশে মরে গেছে, কেউ আগের মতো কাঁদছে না। আন্টি সামান্য কাঁদলেও শব্দ করছে না। রাতে খাওয়ার শেষে দারোগা সাহেব বললেন, থমথম গলে বললেন, পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেছে। শকাত আলী ভাবলেস গলে বললেন, কী আছে এতে? যার লাশ পাওয়া গেছে তার সাথে আপনার ডিএনএ মেলেনি। শকাত সাহেব উত্তেজিত গলে বললেন, তার মানে কি বলতে চাইছেন আপনি? আমার কথা 2টা হতে পারে, একটা লাশ তনিমার না, আর 2 আপনি তনিমার বাবা না। শকত সাহেব কাঁপতে লাগলেন, জড়ালো গলে বললেন, এসব কী বলছেন? দেখুন, উত্তেজিত হবেন না। আমার সম্ভাবনা
কথা বলছি। সব কিছু তদন্ত করার পর জানা যাবে তনিমার মায়ের ডিএনএ কার সাথে মিলিয়ে দেখা যাবে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। সেই সাথে অজ্ঞাত লাশেরও খোঁজ চলবে। এমন কি হতে পারে যে তনিমা বেঁচে আছে, ওর কিছু হয়নি? হতে পারে, আবার নাও পারে। 50-50 চান। শকর সাহেব ধপ করে চেয়ারে বসে বললেন। ওনার চোখ মুখ জল করছে। আপন মানুষ ফিরে পাওয়ার আশাটা বোধহয় এমনই সুন্দর। তনিমাকে ফিরে পেলে খুব সুবিধা হবে। ডাক্তার সাহেব জেল থেকে ছাড়া পেয়েছে। বাবার মতো আমারও মনে হয় উনি কোনো দোষ করতে পারেন না। পারেন বিধায়কে আমাকে ফিরিয়ে দিলেন হবে হয়তো। রাতের অন্ধকারে পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। ঘন কালো ছায়ায় ঢেকে গেছে ধরিনীর মুখ। সেই অন্ধকার থেকে বাঁচতে মানুষের কত আয়োজন। কারেন্ট নেই, ঝমঝমে বৃষ্টি পড়ছে। ঘরের ভিতর বড় বড় মোমবাতি জ্বালানো হয়েছে। যার যার হাতে মোবাইলের আলো। সে আলোর অন্ধকার কাটাতে পারছে না, বরঞ্চ বিদঘুটে পরিবেশ সৃষ্টি করছে। মেঝেতে কাদায় ভরে গেছে। লোকজন অহেতুক হাঁটাহাঁটি করছে। দুটো বাচ্চা কাঁদছে ফিসফিসানি। এমন পরিবেশের মধ্যে সবাই খেতে বসলো। বুড়োর মতো এক ভদ্রমহিলা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, হাতে করে প্লেট দিয়ে তার কাছে গিয়ে খাবার আনতে। সবাই তাই করলো। মা আমার কাছে এসে বলল, এখন খাবি তুই? খিদে পাইনি তোর? না, আমি এখানে খেতে পারবো না, আমি বাড়ি যেতে চাই। বাবা কোথায়? বাবাকে বলো বাড়ি যাবো, শকর সাহেব সাথে আছে। দারোগা বাবুর সাথে কথা বলছে। ও আচ্ছা, ওই ঘরে নাকি? তাহলে আমি গিয়ে বাবাকে বলে আসছি। অন্ধকারে কোথাও যেতে হবে না, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক। মরার বাড়ি কত মানুষ এসেছে। আচ্ছা। মা ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। আমি একটু সরে গিয়ে দেওয়ালের পাশে দাঁড়ালাম। লোক চলাচলের পথে দাঁড়িয়ে থাকা যায় না। খেয়াল করলাম অল্প বয়সী একটা ছেলে পাশে এসে দাঁড়িয়েছে। মোমের আলে তার মুখ দেখে বোঝা যাচ্ছে না। ছেলেটা স্পষ্ট গলা বলল, তুমি ডালিয়ে না? হ্যাঁ। আপনি কে? আমি তনিমার মামাতো ভাই। তুমি আমাকে চিনবে না? ও, তনিমার মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমায় দেখলে তো বোঝাই যায় না যে তুমি ক্লাস 7-এ পড়ো। তাহলে কি মনে হয় এসএসসি পরীক্ষা দিবে বা কলেজে পড়ো? বয়সের তুলনায় দেখতে বয়স্ক লোকে হবে হয়তো। অনেকদিন আয়নায় দেখা হয় না। তুমি খুব সুন্দর করে কথা বলো। ভালো করে ছেলেটার মুখের দিকে তাকালাম। মুখের উপর ছায়া পড়েছে, সে হাসছে। সরু গলায় বললাম, আপনারা কোনো কথা আছে? না থাকলে আমাকে বিরক্ত করবে না। ছেলেটা মোটেও বিরক্ত হলো না, স্বাভাবিক গলায় বলে, তুমি দেখি রেগে যাচ্ছ। আমি তো রেগে যাওয়ার কথা বলিনি। না, একটু রাখছি না। আমি সবার উপর রাগ করি না, বিশেষ মানুষের উপর রাগ করি। হ্যাঁ তাই। প্লিজ আপনি এখন এখান থেকে যান, আসুন। ছেলেটা শব্দ করে হাসলো। হাসতে হাসতে বলল, আমার নাম শরীফুল ইসলাম। এবার কলেজে ভর্তি হয়েছে। এসএসসিতে খুব ভালো রেজাল্ট, সায়েন্সে জিপিএ 5 গোল্ড প্লাস। আমি একটু সরে দাঁড়ালাম। ছেলেটা আমার একটু সুবিধার মনে হচ্ছে না। সাথে সাথে কথা বলতে আসবে কেন? আর আসলেও এত আহ্লাদি গলায় কথা বলার কী আছে? ভেবেছিলাম শরীফুল চলে যাবে, কিন্তু গেল না। আমার কাছাকাছি এগিয়ে এসে বলল, তুমি এত বিব্রত হচ্ছ কেন? কী এমন বলেছি আমি? বিব্রত হওয়ার মতো কিছুই নেই, তবে যা বলেছেন আমি তাও শুনতে চাচ্ছি না। দয়া করে বিরক্ত করবেন না। সে হাসলো অসম্ভব কোমল গলায়। বিরক্ত করার জন্য দুঃখিত, তবে তোমার স্বচ্ছতা আমার খুব ভালো লেগেছে। ভাগ্যে থাকলে আবার দেখা হবে, কথাও হতে পারে। বিড়বিড় করে বললাম, আর কখনো দেখা হবে না। শরীফুল আবার হাসলো। ছেলেটার হাসির রোগ আছে। তরল গলায় বলল, ভাগ্যের কথা কেউ বলতে পারে না। বাড়িতে ফিরতে ফিরতে 1টা বেজে গেল। বাবা মায়ের ব্যাপারটা বুঝতে পারি না। এত রাত করে ফিরতে হবে কেন? ওখানে থেকে গেলে পারে। গা কুটকুট করছে। এখন গিয়ে হাত মুখ ধুতে হবে। বাথরুমে ঢোকার আগ মুহূর্তে বাবা এলেন। কঠিন মুখে বলেন, এত রাতে গোসল করা যাবে না, হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। মেয়েকে হাসি দিয়ে বললাম, হাত মুখ ধুয়ে কাপড় বদলে আসবো, গোসল করবো না। ভালো কথা, এত রাতে গোসল করা একদম ঠিক না, ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক আছে, তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। অবশ্য তেমন জরুরি না, কথাগুলো সকালে বলেছে। কী কথা? দারোগা সাহেবের সাথে আমার কথা হয়েছে। উনি বললেন ডিপার্টমেন্টের সব কর্মচারীদের ফাইল থাকে, পদ্মর ফাইল আছে কিনা খুঁজে দেখবে। আমার চোখ দুটো চকচক করে উঠল। উত্তেজিত গলায় বললাম, এতদিন আগের ফাইল খুঁজে পাওয়া যাবে? যাবে কি না জানি না, উনি দেখবেন বলেছেন। উনি আমাদের জন্য এত কিছু করবেন কেন? মানুষকে সাহায্য করে ওনার চাকরি। সবাই তো একরকম হয় না, পুলিশের মধ্যে ভালো মন্দ আছে। তাও ঠিক সকাল সকাল থানায় যেতে হবে। উনি কি যেতে বলেছেন? খুঁজে দেখতে সময় লাগবে, আমাকে জানাবে বলেছেন। ও আচ্ছা, দিলীপ কাকার ওই কথাটা বললাম। কি বললেন উনি? বাবা কিছু বলার আগে মা বললেন, রাগী গলায় বললেন, এত রাতে এখানে কি করছো? মেয়েটাকে ঘুমাতে দাও। কত রাত হয়েছে খেয়াল আছে? বাবা মাথা চুলকাতে চুলকাতে চলে গেলেন। মাঝে মাঝে এই লোকটার একদম ভেজা বেড়ালের মতো হয়ে যায়। মায়ের উপর কথাই বলাই না, আবার দুজনে তুমুল ঝগড়া হয়। তোর হাতে গামছা কেন? কাপড় নিয়ে কোথায় যাচ্ছিস? গোসল করবি নাকি? না না, হাত মুখ ধুয়ে পানি দেবো। তাড়াতাড়ি যা, সকাল সকাল উঠতে হবে। তনিমার মা ওদের বাড়ি যেতে বলছে। ইচ্ছে হলো মাকে বলি, এত দৌড়োদৌড়ি না করে এখান থেকে গেলেই তো পারো, কিন্তু না, বলা হলো না। মা দরজা ভেজিয়ে চলে গেল। অনেকটা সময় গায়ে পানি দিলাম। বৃষ্টি রকমের অস্বস্তি লাগছে। গোসল না করলে ঘুম আসবে না। ইচ্ছে করছিল ধোয়া ওটা 1 কাপ গরম গরম চা খেতে। শরীরটা ঝরঝরে লাগতো, কিন্তু এখন রান্নাঘরে যাওয়া সম্ভব না। মা টের পেলে আর রক্ষা থাকবে না। ও বাড়ি থেকে আসার সাথে শরীফুলের সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে। শেষবার আমাদের রিক্সা খুঁজে দিতে এসেছিল। তার চেহারা ডাক্তার সাহেবের মতো গম্ভীর সুন্দর না থাকলে মায়া ছড়ানো। হালকা ফুর্তি ভাব নিয়ে চলাফেরা করে রিক্সা আসার সময় বেশ উঁচু গলায় বলল, আমাদের বাড়িতে বেড়াতে যাবেন কিন্তু? মা কঠিন মুখ করে বলল, এমন পরিস্থিতিতে তুমি একথা বলতে পারছো? লাশটা তো তনিমার না।
আমার মন বলেছে তনিমার কিছু হয়নি। পুলিশরা যে লোককে ধরেছে তাকে দেখে তো মনে হয় সে খুন করতে পারে। তুমি কি মানুষের মন পড়তে পারো নাকি? মন পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তবে আমি পারি। এই যেমন আপনি আমার উপর অসম্ভব বিরক্ত হচ্ছেন, মুখে বলতে পারছেন না। মা চমকে উঠলেন। সে চমক আমার চোখ এড়ালো না। তার মানে ছেলেটা মিথ্যে বলেনি, সত্যি মা বিরক্ত হচ্ছিল। মায়ের ব্যাপারে শরীফুলের ধারণা সঠিক হলো, ডাক্তার সাহেবের ব্যাপারে ঠিক হয়নি। সে হয়তো শরীরে মানুষকে খুন করতে পারে, হৃদয় খুন করতে পারে। খুব যত্ন নিয়ে আমার হৃদয়টাকে খুন করেছে। সকাল 10টার দিকে থানায় রেখেলাম, আমাদের সাথে মাও এসেছেন। কদিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে না। তনিমার মা বাবাও থানায় এসেছে। আন্টি ডিএনএর সাথে ওই লাশে ডিএনএ মিলিয়ে দেখা হবে। যদি ডিএনএ মিলে যায় তখন কি হবে? শওকত সাহেব নিশ্চয়ই ওনাকে ছেড়ে দিবেন। আন্টিকে দেখে একটু বিচলিত মনে হচ্ছে না, একদম নিশ্চিত হয়ে আছেন। দারোগা সাহেব বলেন, আপনারা সবাই চলে এলেন, আসার আগে একটু বলবেন না? শওকত সাহেব বলেন, ঠিক, জানিয়ে আসা উচিত ছিল। সমস্যা নেই, আপনাদের আমি নিজেও আসতে বলতাম। এই রিপোর্টটা খুব জরুরি, এটা হাতে পেলে পরের অ্যাকশন নিতে পারি। কী পদক্ষেপ নেবেন? আমার ধারণা লাশটা তনিমার না অন্য কারো। তেমন হলে তনিমা কোথায় আছে খুঁজে বের করতে হবে। মেয়েটা বেঁচে থাকলে থাকতে পারে। আচ্ছা বেশ, দেখুন কি করা যায়। আমার মেয়েটা যে কোথায় গেল, বলতে বলতে ওনার গলা ধরে এলো। বাবা তার হাতের উপর ভরসা রাখলেন, ভরসা দিয়ে বললেন, কিছু হবে না, আল্লাহ সব ঠিক করে দেবেন। তনিমার কিচ্ছু হয়নি, আল্লাহ ভরসা। দারোগা বললেন, আমার মনে হচ্ছে তনিমাকে কিডন্যাপ করা আছে। যেখানে ওই মেয়েটার লাশ রেখে দেওয়া হচ্ছে, খোঁজ নিয়ে জেনেছি সদর হাসপাতাল মর্গ থেকে কম বয়সী একটা লাশ চুরি হয়েছে। তাছাড়া পোস্টমর্টম রিপোর্ট বলেছে মেয়েটা ডেঙ্গু জ্বরে মারা গেছে। স্বাভাবিক মৃত্যু। তনিমার তো তেমন কোনো লক্ষণ ছিল না। সকল শাকের হাতে জল মুছে জড়ালো করে বলেন, আল্লাহ রে, আমার মাইয়াটাকে ফিরে দিন। আগামী বুধবার দিলু কাকার প্রথম শুনানি, কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। শুনেছি নিজের পক্ষে উকিল ঠিক করেছেন। বাবা কম দৌড়দৌড়ি করছেন না। পুলিশ নিয়ে গিয়ে সেই ওঝাকে ধরে এসেছেন, সেও নাকি সাক্ষী দিবে। খোঁজ খবর চলছে। পদ্মকাটা দ্বিতীয় পর্ব, তৃতীয় এবং শেষ পর্ব আসবে। ওই তৃতীয় পর্বটাই শেষ পর্ব হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।